দর্শক স্বাগত জানাচ্ছি টাইমস বাজেটে। আপনাদের সঙ্গে আছি আমি তাকি মোহাম্মদ জুবায়ের। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট ঘোষিত হতে যাচ্ছে। 2 দশক পরে বিএনপি সরকার ক্ষমতায় আসলো এবং তারা তাদের প্রথম বাজেট এই ক্ষমতার পিরিয়ডের। আমাদের সঙ্গে আছেন টাইমস অফ বাংলাদেশের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবু। বাবু, আজকে যে বাজেট ঘোষিত হতে যাচ্ছে এই বাজেটের মূল ফান্ডামেন্টালস কি বা কীরকম বাজেট আসতে যাচ্ছে আমাদের জন্য? যে ইলেকশন ম্যানিফেস্টো আমরা যদি বলি, ইন লাইন উইথ দ্যাট আমরা এখন পর্যন্ত যা আপনি জানেন যে সাংবাদিকরা বাজেট প্রকাশের আগেই কিছু তথ্য তারা জোগাড় করে পাঠকদের জন্য, তার ভিত্তিতে বলা। আর বেশ কিছু ডকুমেন্ট তো আগে হাতে চলে আসে, আপনার হাতেও আছে নিশ্চয়ই। তার ভিত্তিতে আমরা বলতে পারি যে যে নির্বাচনী প্রতিশ্রুতি তার বাস্তবায়নের একটা যে আমরা ডিরেকশনটা যদি বলি সেদিকেই, যে আপনার একটা কি বলে যে ইকোনমিক ডেমোক্রেটাইজেশনের যে প্রতিশ্রুতি তারা দিয়েছে বিএনপি সরকার, তার আওতায় আপনি দেখবেন যে মানুষের, আপনি জানেন যে আপনার 4 বছর ধরে যে একটা ডাউনটার্ন চলছে ইকোনমিতে, ইনফ্লেশন হাই, মানুষের পারচেজিং মানুষ খুব কষ্টে আছে, সেখানে একটু রিলিফ দেওয়ার চেষ্টা, যারা এই যে আপনার এসেনশিয়াল কমোডিটিস যেগুলো আছে এগুলোতে এআইটি এগুলো কমানোর চেষ্টা। আমরা দেখছিলাম যে আসলে এনবিআর কোনোভাবেই কিন্তু তার রাজস্বে হাত পড়ে এই ধরনের কোনো কিছু ছাড় দিতে রাজি না। আবার মানে যেটা দেখা গেছে তারা নেট এক্সপানশন করতেছে, কিন্তু বার্ডেনটা বাড়াচ্ছে না। এক্স্যাক্টলি। তো এই বছর এসে আমরা দেখতে পাচ্ছি যে নেটটা বাড়ানোর চেষ্টা আছে, যে আপনার এই যে রিটেল দোকানে সাপ্লাই দিয়ে হয়তো সামান্য 2%। বাজেটের ডকুমেন্টস আপনি অ্যানালাইসিস করলেন, মূল স্পিরিটটা কি দেখলেন বাজেটের এবারের? স্পিরিটটা হচ্ছে যে আপনার কারো উপর করের বোঝাটা সেভাবে না বাড়িয়ে, তবে একটা জিনিস টেকনিক্যালি হয়তো খুব বেশি আমরা ফলো করিনি। আপনি দেখবেন যে একটা স্ল্যাব কিন্তু 5% একটা স্ল্যাব ছিল, যে সর্বনিম্ন করের আয়করের 5%, এটি উঠে আসলে মিনিমাম স্ল্যাবটা এখন 10% হয়ে যাওয়ার একটা প্রস্তাবনা। অর্থাৎ 3,75,000-এর পরে পার হলেই তাকে ওই 1 লাখ টাকায় 10,000 টাকা করে তাকে হলো 10% করে তাকে দিতে হবে। প্রচুর করদাতা আছেন যারা ইয়াং এক্সিকিউটিভস বা মিড প্রোফাইলের বিজনেস পারসন, তো তাদের কিন্তু মোটামুটি 1,500 টাকার মতো আমি একটা হিসাব করে দেখেছি যে তাদের করটা বেড়ে যাবে। যে এইটি ছাড়া মোটামুটি যে করের চাপ কারো উপরই বাড়েনি, যে কর্পোরেট ট্যাক্স অপরিবর্তিত থাকবে। পাশাপাশি নির্বাচনী ইশতেহারের সাথে সংযোগটা কি দেখলেন? নির্বাচনী ইশতেহারমুখী কি বাজেটটা পুরোপুরি আছে? হ্যাঁ, টু সাম এক্সটেন্ট। অ্যান্ড সেখানে যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত করা, যে আপনার করের আওতা বাড়ানো, যে আপনি যেটি বলছিলেন কর্মসংস্থানের জন্য কি আছে সৃষ্টি, তারপরে হচ্ছে যে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা, প্রাইভেট সেক্টর লেড ইকোনমি। তো আপনি দেখবেন যে একটা কথা কিন্তু কন্টিনিউয়াসলি বলছেন সবাই, যে এক্সিস্টিং ইনভেস্টর যারা আছেন, এখন যারা ফ্যাক্টরি চালাচ্ছেন, তারা যদি স্বস্তিতে না থাকে, আপনি দেশে বা বিদেশ থেকে ইনভেস্টর ধরে আনতে পারবেন না। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমরা বেশ কিছু খাত দেখছি যাদের কিনা যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিংয়ের, তাদেরকে যে এআইটি এগুলোর একটা অনেক টাকা কিন্তু আসলে আমরা যদি হিসাব করে বলি, যে ধরেন 1,000 কোটি টাকা আপনি র ম্যাটেরিয়াল আনছেন, সেখানে আপনার যদি 1% বা 2%, 3% যদি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে রাখেন, সেটা বছরের পর বছর ঝুলে থাকে, তারও কিন্তু একটা যে টাইম ভ্যালু অফ মানি সেটি, তো এই জিনিসগুলো অ্যাড্রেস করার একটা চেষ্টা দেখা গেছে। আর আরেকটা হচ্ছে যে ডিউটি যেখানে একটু কমানো দরকার প্রায়োরিটি সেক্টরগুলোতে। আর দুর্দান্ত কয়েকটা সাহসী পদক্ষেপ আছে এই বাজেটে। আমরা দেখেছি যে আপনার আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল অনেক কথা বলেছে, কিন্তু কম্পিউটার যে পণ্য ডিভাইস এগুলোতে ডিউটি কমাতে কিন্তু তাদের ভয় ছিল যে অনেক, কিন্তু খুব সাহসের সাথে যে আপনার ডিভাইসের কম্পিউটার যন্ত্রাংশ এগুলোতে কিন্তু ডিউটি আপনার কমিয়ে প্রায় শূন্যের কাছাকাছি করা হচ্ছে বলে আমরা এখন পর্যন্ত দেখেছি আর কি। তো এগুলো যে বাজেট বক্তৃতা এবং ফাইন্যান্স বিলের চূড়ান্তটা আসলে আমরা তো নিশ্চিতভাবে বলতে পারবো। পাশাপাশি আমরা যেটা দেখলাম ফ্রিল্যান্সারদেরও তাদের ফ্রিল্যান্সারদের যে ইনকাম, সেটি হয়তো ফ্রিল্যান্সারদের কাছ থেকে সরকার সেভাবে
আদায় করতে পারছিল না। এটি আবার আরেক সমস্যা, ওই যে আপনার বলা হচ্ছে যে সামনে দিয়ে আপনার মশা যায় দেখে, পেছনে হাতি যায় দেখে না। যে আপনার ফ্রিল্যান্সারদের আপনি যখন ব্যাংকিং চ্যানেলে ফ্রিল্যান্সিং ইনকাম আনতে যান তখন কিন্তু তাদেরকে ট্যাক্সের জন্য ধরা হচ্ছিল। আবার এই জন্য সবাই দেখা যাচ্ছে ফ্রিল্যান্সারদের বেশিরভাগই নানান ফরম্যাটে আপনার এই যে তাদের বিদেশে থাকা আত্মীয়দের কার্ড ইউজ করে, আর দেশে আবার এটা একটা মানে কি বলে যে ফ্যামিলি হুন্ডির মতো হয়ে গেছিল। জি জি। তো এই জিনিসগুলো হবে, ইকোনমি ফর্মালাইজ হবে। সো এগুলো প্রত্যেকটা রাইট ডিরেকশনে আছে। আরেকটি হচ্ছে স্টার্ট আপ লেড যে ইকোনমি, স্টার্ট আপের কিন্তু পটেনশিয়াল আছে। ইন্ডিয়াতে কিছু স্টার্ট আপ খুবই ভালো করছে। আবার ইনোভেটিভ ইকোনমিও কিন্তু এবার বাজেটে আছে, যে ক্রিয়েটিভ ইকোনমির বিষয় আছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে চেষ্টা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে পাশাপাশি এই যে সোশ্যাল সেফটি নেট, যেটি আপনার ইলেকশন ম্যানিফেস্টোর একটা যে জি জি, বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, তারপর হলো বড় একটা প্যাকেজ আসতেছে যেটা হলো বন্ধ কারখানা চালু করার জন্য, ইন্ডাস্ট্রি রিভাইভ করার জন্য। এক্স্যাক্টলি। তো প্রত্যেকটাই যে আপনার নির্বাচনী প্রতিশ্রুতির সাথেই সামঞ্জস্যপূর্ণ। প্রবলেমটা হচ্ছে যে বাস্তবতা কি, আর যে গ্রোথ টার্গেট করা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টে যদি আপনি দেখেন, বাজেটের সাইজটা 18% প্লাস গ্রোথ টার্গেট করা হচ্ছে। এটা কি কাগজে বাজেট হয়ে যাচ্ছে কিনা? যদি ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হয় তাহলে শেষ পর্যন্ত এই যে ফিসকাল ইয়ারের শেষ দিকে গিয়ে আমি আর আপনি এখানে হয়তো বসে বলবো যে এটি ছিল একটা কাগজে বাজেট। কিন্তু যদি ইমপ্লিমেন্টেশন করা যায় তাহলে বলতে হবে যে ব্যাপক একটা ল্যান্ডস্লাইড ইলেকশন ভিক্টরি পরে যে একটা বোল্ড বাজেট দিয়ে টু গ্রেট এক্সটেন্ট এটা এক্সিকিউট করতে পেরেছে এই পলিটিক্যাল গভর্নমেন্ট। পুরো ম্যাক্রোইকোনমিক পলিসিটা কি দেখলেন? আমি যতটুকু বাজেট ডকুমেন্টস অ্যানালিসিস করলাম সেটা আমার কাছে মনে হলো যে গভর্নমেন্টের পলিসিটা হলো বাজার ভিত্তিক অর্থনীতি একটা তারা গড়ে তুলতে চাচ্ছে, এদিকেই তাদের অর্থনীতির মূল ফোকাসটা প্রাইভেট সেক্টর লেড বাজার। যদি আমরা বাজার হিসেবে আমরা এখনো কতটা উদার বাজার হয়েছি এটি নিশ্চয়ই ডিবেটের রাখে। আমরা তো আমেরিকার সাথে চুক্তি করেছি, আমরা তো যাচ্ছি, এটি আমাদের করতে হবে সামনে। ফর এক্সাম্পল আমরা আমেরিকান চুক্তি বলি, দুটো আসলে এলডিসি গ্র্যাজুয়েশন আর আমেরিকান চুক্তিগুলো মোটামুটি একই সময়ে এসে আমাদের দরজায় কারণ আছে। যে আমরা এলডিসি যদি গ্র্যাজুয়েট করে ফেলি তখন দেখা যাবে যে আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস যেমন বাড়াতে হবে। 3 বছর একটা মানে টাইম পেয়েছে, নিশ্চিত না এখন আমরা পাচ্ছি কিনা, যে আমরা ধরে নিলাম পাচ্ছি, 3 বছর হোক আর 5 বছর হোক 6 বছর হোক, এটি আসলে করতে হবে। যে আপনার যে ইনসেন্টিভ বেসড বা যে আপনার কি বলে যে ডিউটি বেনিফিটস বেসড কম্পিটিটিভনেস তো আমরা সারা জীবন পাবো না। তো এক্সপোর্টটা হতে হবে কম্পিটিটিভ, নাম্বার 1। আর আরেকটা হচ্ছে আমরা যখনই এলডিসি গ্র্যাজুয়েট করে ফেলবো কিংবা এই যে এফটি এর কারণে বিদেশি পণ্যে আমাদের বাজার সয়লাভ হয়ে যাবে, আমাদের স্থানীয় শিল্পের যদি সক্ষমতা না বাড়ে, সেই সক্ষমতাটি বাড়ানোর বিষয়টিও টু সাম এক্সটেন্ট অ্যাড্রেস করা হয়েছে। আমরা বিস্তারিত দেখে তখন হয়তো বলতে পারবো যে সেটি কতটা প্রাপ্তি অপ্রাপ্তি। এবার তো যেহেতু ট্যাক্স নেটটা বাড়ানো হচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা স্বাভাবিকভাবে তাদের বিভিন্ন ফ্যাসিলিটি পাওয়ার জন্য তাদেরকে কিন্তু বিন বাধ্যতামূলক করা হয়েছে। আপনি অনেকগুলো সেক্টরে দেখবেন তাদের জন্য ব্যবসা করাটা নিয়মের মধ্যে এসে একটু কঠিন হয়ে যাবে ছোট ব্যবসায়ীদের জন্য। সাধারণ মানুষের জন্য কি থাকতেছে? তাদের যে ইনফ্লেশনের যে চাপ, এটা কতদিন তাদেরকে বিয়ার করতে হবে? ইনফ্লেশনের চাপ এখন তো এটি 9-9.5% মধ্যে ঘুরছে। সরকার টার্গেট করেছে ফিসকাল ইয়ার শেষে 7.5% ইনফ্লেশন টার্গেট করেছে। সেটি খুব একটা খুব অ্যাগ্রেসিভ টার্গেট না, ফেয়ার টার্গেট। কিন্তু আসলে এটি কতটা বাস্তবে হতে পারে আপনারা ফেয়ার কিভাবে মনে করছেন? বন্যা গেল, আমাদের জানেন যে এই যে মৌসুমটা গেল, আমাদের চালের অ্যাগ্রেসিভ টার্গেট করলে মানে যদি তারা স্বপ্নে আপনার যে স্বপ্নে খেতেই চায় যে পান্তা ভাত কেন খাবে, তো তারা বাস্তবসম্মত একটা টার্গেটই করতে চাচ্ছেন। এটি মানে তারা অনেস্টলি টার্গেটটা করতে চাচ্ছেন, যেটি আমার কাছে মনে হয়েছে আর কি। কিন্তু এখানেও চ্যালেঞ্জ আছে, বিকজ যে আপনার গ্লোবাল ফোরকাস্ট আছে যে মিডল ইস্ট পরিস্থিতির কারণে যে আপনার গ্লোবাল এনার্জি প্রাইস লেভেল, আদার যে তার উপরে সার, এগ্রো কমোডিটিস সব কিছু মিলিয়ে যে আমরা হয়তো সেই রিলিফটা নাও পেতে পারি, রিস্ক আছে আর কি। আর সবচেয়ে ভয়ঙ্কর যে চিত্রটা আমাদের আজকের লিড নিউজে আছে সেটি হচ্ছে যে ফিসকাল ডেফিসিট কিন্তু এনবিআরকে
যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেটটি প্র্যাকটিক্যালি আমরা যা এনবিআর আদায় করতে পারছে এই বছর প্রায় দ্বিগুণ তার চাইতে অ্যাটলিস্ট 40% বেশি আদায় করতে হবে, যেটা আসলে এনবিআর এর ইতিহাসে এত বড় গ্রোথ, এই স্ট্রাকচারে তো তার এই স্ট্রাকচারে আর স্ট্রাকচার ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে বা ওভারনাইট এই পরিমাণ রেভিনিউ তারা জেনারেট করতে পারবে, এটি আসলে কেউ মানে বিশ্বাস করছেন না আর কি। আর দ্বিতীয় হচ্ছে যে ঘাটতি বাজেটটা অর্থায়নের জন্য দুটো উৎস থেকে আপনি জানেন যে আপনি একটা বিদেশি একটা উৎস, সেক্টর কভার করেন, যে দেশি উৎস থেকে যে ঋণের টার্গেট, অর্থাৎ লোন ব্যাংক লোনের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়বে। এই যে অনগোয়িং ফিসক্যাল ইয়ারে আপনার সরকার যে হচ্ছে যে যা টার্গেট করেছিল বিদেশি পাবে তার অর্ধেক পাচ্ছিল, শেষ হবে হয়তো এরকমই একটা চিত্র দিয়ে, তাহলে প্রায় দ্বিগুণ টার্গেট আমাদের আগের বার আছে। আমরা আশা করি হলো গভর্নমেন্ট যেভাবে প্ল্যান করেছে সেই প্ল্যানগুলো বাস্তবায়ন হোক, মানুষ স্বস্তিতে থাকুক, আমাদের অর্থনীতির চাকা সচল হোক। আরেকটা হচ্ছে যে যে আপনার স্থানীয় উৎস থেকে যে ট্যাক্সটা সরি যে লোনটা গভর্নমেন্ট নেবে সেটি তার টার্গেট ফিল আপ করে ফেলেছে, কারণ বিদেশ থেকে টাকা কম পাওয়ায়। তো এই প্রবণতা যদি কন্টিনিউ করে, আপনি জানেন যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যে হিস্ট্রিক্যাল লো এখন একদম এই অবস্থায় আছে, ইনভেস্টমেন্ট 4.7% স্ট্রিং করছে। তারপরে হচ্ছে এই যে লোন গ্রোথ, এই লোনটা আসলে গ্রোথ হয়েছে মূলত যে মানে ইন্টারেস্ট বা এই যে ক্যাপেক্স নিডের ওপেক্স নিডের কারণে বেড়েছে। তো সবকিছু মিলিয়ে যে কর্মসংস্থান সৃষ্টির, তবে বাজেটে আপনার এই যে শিক্ষায় বরাদ্দ দ্বিগুণ করা হচ্ছে, জিডিপি 2% করা হচ্ছে, স্বাস্থ্যে আপনার বাড়ানো হচ্ছে, কিন্তু স্টিল আমার এখানে একটা প্রশ্ন আছে। আপনি বিশাল বরাদ্দ দিলেন, সেই বরাদ্দ খরচ করার ক্যাপাসিটি আমার এই অবকাঠামোর মধ্যে আছে কিনা, এটাও কিন্তু একটা বিষয়। দিস ইজ আনাদার প্রবলেম, যে আপনার বরাদ্দ দিলে হবে না, সেটি আপনার যে এডিপি আমরা যদি বলি যে যা ছিল বরাদ্দ সে তার 10 মাসে তার অর্ধেক বাস্তবায়ন করতে পেরেছে, বাকি 2 মাসে এটাই বাস্তবতা। আমরা আশা করি একটা এই যে বাজেটের যে লক্ষ্যমাত্রা পূরণ হোক, মানুষের জীবনে স্বস্তি আসুক, কর্মসংস্থান বাড়ুক এবং দেশের অর্থনীতির চাকা সচল হোক। ধন্যবাদ সবাইকে।